ফেরেশতাও যদি উপরে বসে থাকে মনে করবেন না দলের সব লোক ফেরেশতা। শুধু মুসলিম নেতাদের নয়, সমস্ত বিশ্বের নেতারই ওনার কাছে শেখার প্রয়োজন আছে। আমি যার কথা বলছি সে হচ্ছে রাশিদ গানুচি, তিউনিসিয়ার। দেশের স্বার্থ সর্বদা দলের স্বার্থের উপরে থাকবে, এটা সবসময় বলা হয়, এটা কার্যকরী করা হয় না। কিন্তু কার্যকরী যারা করেছিলেন তাদের দু একজনের নাম বলছি। নেলসন ম্যান্ডেলা করেছিলেন এবং তিনি জগৎ বিখ্যাত হয়েছেন এবং দূরদৃষ্টিতা এবং তার সংযম এবং উদারতার জন্য এবং তার কম্প্রোমাইজ না করার জন্য নীতির সঙ্গে। তার সমসাময়িক একজন নেতার কথা আমরা বিশ্বে বলি না, কারণ মুসলিম বিশ্ব তাকে সেইভাবে মূল্যায়ন করেনি। কিন্তু আমি মনে করি যে তার স্থান নেলসন ম্যান্ডেলার নিচে নয়, তার সমানই হবে। এবং তিনি যে পরিচয় দিয়ে গেছেন সেই পরিচয়ে ওনার খ্যাতি এবং দূরদৃষ্টিতা আমাদের সবার মনে রাখতে হবে। শুধু মুসলিম নেতাদের নয়, সমস্ত বিশ্বের নেতারই ওনার কাছে শেখার প্রয়োজন আছে। আমি যার কথা বলছি সে হচ্ছে রাশিদ গানুচি, তিউনিসিয়ার। এবং তিনি একটা দেশকে যেইখানে একটা জেসমিন রিভলিউশনের পরে উনি দেশটা যখন একটা সিভিল ওয়ারের কাছে চলে গেছিলেন, ওনার দূরদৃষ্টিতা এবং ওনার সমঝোতার জন্যে যে দেশটাকে উনি সম্পূর্ণভাবে একত্রিত করতে পেরেছিলেন এবং সেই দেশটাকে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। সেকুলার লিডারদেরও অবদান আছে, আমি অস্বীকার করব না, কিন্তু রাশিদ গানুচির অবদানের কোনো বিকল্প নেই। তাকে সাবস্টিটিউট করতে পারে বা অতিক্রম করতে পারে কেউ নেই। আমি মনে করি বিশ্বেও কেউ নেই। কেন আমি সেই কথাটা বলছি? যখন দেশে একটা অরাজকতা শুরু হলো জেসমিন রিভলিউশনের পরে, 23 বছরের ডিক্টেটর পালিয়ে গেল। 23 বছরের আগে তার একটা ডিরেক্টর ছিল। 55 বছর এই দেশটাতে গণতন্ত্র কখনো প্রতিষ্ঠা হয়নি। ফ্রান্স চলে যাওয়ার পরে, ফ্রান্সের ঔপনিবেশিক চলে যাওয়ার পরে কখনো প্রতিষ্ঠা হয়নি। কিন্তু এই একটা সুযোগ আসলো প্রতিষ্ঠা করার, কিন্তু সেই সময় দেশ একদম হিংসাত্মক হয়ে গেল। তারা দুই দল, সেকুলার দল এবং ইসলামিস্ট দল, একটা সাংঘাতিক যুদ্ধান্তেই পরিবেশে চলে আসলো। কি জন্যে? কারণ এনাদা পার্টি এত পপুলার, যদি কনভেনশনাল ওয়েতে ইলেকশন দেওয়া হয় তাহলে এনাদা পার্টি 70 থেকে 80% পার্লামেন্ট দখল করে নেবে। সেকুলাররা বলল আমরা ইলেকশনও মানব না, তোমাকেও মানব না, আমরা আন্দোলনে চলে যাব এবং আমরা যুদ্ধ করব। তো উনি বললেন থামো, আমরা সব কম্প্রোমাইজ করব। উনি একটা বেনাচুর কমিশন করলেন ওনার নেতৃত্বে এবং ওনার সহায়তায় এবং আরও সবার সহায়তায়। এবং সেই কমিশনে প্রথমেই ওনার মনোযোগ হচ্ছে কাঠামো, মানে বেসিক স্ট্রাকচার অফ দি কনস্টিটিউশন। এইটা আগে সবার কনসেনসাসের বেসিসে আগে ঠিক করো, তোমরা কি চাও, আমরা সেইভাবেই চলব। আমরা সবচেয়ে শক্তিশালী দল, কিন্তু আমরা মেনে নেব জনগণ কি চায়। 155 জনের বেনাচুর কমিশন, সেখানে শুধু রাজনৈতিক দল নয়, সব স্টেক হোল্ডাররাই আসলো, ইউনিয়ন লিডাররা, এই এনজিও লিডাররা। আমি সংক্ষেপে বলছি যে সে কনসেনসাস হলো সাংঘাতিক কনসেনসাস। 155 জন মেম্বারের মধ্যে 151 জন সাইন করলো যে আমরা এইগুলি চাই। তার মধ্যে একটা হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যদি হয়, রাশিদ গানুচির পার্টি এনাদা হেরে যাবে, বহু নিচে নেমে যাবে। সে মেজরিটি পাবে কিনা, ক্ষমতায় আসতে পারবে কিনা, সেটাও সন্দেহ আছে। উনি মেনে নিলেন, উনি এটা মেনে নিলেন, আরও কিছু মেনে নিলেন। কিন্তু আমি যে কথায় আসছি, একটা সাংঘাতিক জিনিস উনি মেনে নিলেন, যেটাতে ইলেকশনের উনি কোথায় থাকবে 80% পার্লামেন্টারি সিট, সেখানে উনি পেলেন 41 সিট। এইটা নিয়েই উনি শুরু করলেন। উনি কিন্তু নিজেই সরকার গঠন করতে পারতেন, এনাদা নিজেই সরকার গঠন করতে পারতেন। 41% পাওয়ার পরেও তার লার্জেস্ট পার্টি উনি করতে পারতেন, করেননি। উনি দুইটা সেকুলার পার্টিকে নিয়ে এসে কোয়ালিশন সরকার করলেন। এই কোয়ালিশন সরকার করার পরে সমস্ত দেশের যে আগুনটা জ্বলছিল,
যে আগুনের মধ্যে ছিল যে ইসলামিস্টরা পাওয়ারে আসলে আমাদেরকে পদদলিত করবে, আমাদের স্বার্থ ক্ষয় হবে, আমাদের বিচার থাকবে না, সেই জিনিসটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেল। একটা দলের কয়েকটা ডিসিশনের মধ্যে 1 বছরের মধ্যে দেশের আগুন ধাপ করে নিভে গেল। আমি আজকে এই জন্য 11 দলের নেতা নেত্রীদের সামনে এই কথাটা বলতে চাই, এবং সব দলের জন্য প্রযোজ্য, যে দেশের স্বার্থ দলের স্বার্থের আগে কম্প্রোমাইজ আপনারা অবশ্যই করবেন। হুদাইবিয়ার চুক্তি একটা বিরাট কম্প্রোমাইজ ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিয়েছিলেন। সেই কি জন্যে? বৃহত্তর স্বার্থের জন্যে এবং নীতির জন্যে। নীতিটা উনি ঠিক রেখেছিলেন। নীতিতে কম্প্রোমাইজ করা যাবে না, স্ট্র্যাটেজিতে কম্প্রোমাইজ করা যাবে। আপনারা যদি নীতিতেই কম্প্রোমাইজ করেন তাহলে কিভাবে দেশকে আপনারা সুশাসনের পথে নিয়ে আসবেন? আর সুশাসন যদি না হয় বিচার কিভাবে প্রতিষ্ঠা হবে? বিচার হচ্ছে একটা সমাজের মেরুদণ্ড, বিচার বিভাগ হচ্ছে একটা রাষ্ট্রের মেরুদণ্ড। যখন বিচার বিভাগ যখন নষ্ট হয়ে যেতে থাকে, অকার্যকর হয়ে যেতে থাকে, সবগুলি অর্গান ফেল করে, সবগুলি ইনস্টিটিউশন ফেল করে। কেন? এটা একটা সত্যি ক্রিটিক্যাল জায়গা। সেটা কোরআনে বলে দিয়েছে, বিচার আল্লাহ ভালোবাসেন। এবং বিলকিস এবং আদিল যেই কথাগুলি ব্যবহার করেছে, ব্যাপক শব্দ, সেই শব্দগুলি হচ্ছে আপনার একটা সম্পর্কের মধ্যে যদি বিচার না থাকে সম্পর্ক ভেঙে যায়। একটা ফ্যামিলির মধ্যে বিচার না থাকলে সেই ফ্যামিলি অকার্যকর হয়ে যায়। দেশে যখন বিচার না থাকে দেশ অরাজকতায় চলে যায়। এবং আপনারা বিচার প্রতিষ্ঠার জন্য সুশাসন যে প্রতিষ্ঠা করবেন তার জন্য কি করছেন? সুশাসন প্রতিষ্ঠার একটা বড় নীতি তো কোরআন বলে দিচ্ছে, চেকস অ্যান্ড ব্যালেন্স। আল্লাহ বলছে চেকস অ্যান্ড ব্যালেন্স না থাকলে দুনিয়া উচ্ছন্নে যেত। এই কথাটা তো 2 বার রিপিট করা হয়েছে। আপনারা কোরআন পড়েন এবং দেখেন কত জোর দিয়ে এই কথা বলেছে। দুনিয়া উচ্ছন্নে চলে যাবে যদি চেকস অ্যান্ড ব্যালেন্স আল্লাহ না করতেন, আল্লাহ যদি না করতেন। এবং আল্লাহ করেন কখন? যখন মানুষ সক্রিয় হয়। মানুষ যখন সক্রিয় হয় না তখন আল্লাহ তখন তো হিদায়াত করেন না। তো কাজে আমার বক্তব্য হচ্ছে যে আপনারা ওইখানে কম্প্রোমাইজ করবেন না, যেই কম্প্রোমাইজ করলে পরে দেশ দাঁড়াতে পারবে না। ওই কম্প্রোমাইজটা করবেন না যেই কম্প্রোমাইজগুলি করলে আপনাদের এই দোদুল্যমান চলতেই থাকবে, এই কম্প্রোমাইজ চলতেই থাকবে। এটা কোনো এন্ডলেস মিনিংলেস একটা অ্যাডমিনিস্ট্রেশন এবং রাজনীতি এবং একটা ব্যবস্থা ফিউচার হয়ে দাঁড়াবে, দেশ তলিয়ে যাবে। আপনারা এই কাজটা করেন না। আপনারা নীতিতে শক্ত থাকেন। সেই নীতিটা কি? সেটা হচ্ছে সংস্কার। কেন সংস্কার? কারণ কাঠামোর দরকার। কাঠামো ভালো হলে একটা রাজনৈতিক দল তার দলটাকে ঠিক রাখতে পারে। এটা বোঝার চেষ্টা করতে হবে যে একটা ভালো কাঠামোর মধ্যে, নিয়ম কানুনের মধ্যে, চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে যে আগ্রহ থাকবে, একটা দলের নেতা নেত্রীদেরই সবচেয়ে আগ্রহ থাকবে আমার দল যেন একটা খুব ভালো কাঠামোর মধ্যে কাজ করতে পারে, ঠিক থাকতে পারবে। ফেরেশতাও যদি উপরে বসে থাকে, মনে করবেন না দলের সব লোক ফেরেশতা, এবং তারা যে ফেরেশতার মতন কাজ করবে না এটা আপনারা জানেন, ইতিহাস বলছে। তা আপনাদের ব্যবস্থা নিতে হবে সেইভাবে যে এই সংস্কারগুলি আনা, এই কাঠামোটা শক্ত করা। সেই দিকেই যদি নজর না দিয়ে আপনারা কম্প্রোমাইজ করে যাচ্ছেন তাহলে আমার বক্তব্যের তো আর ইতিহাসের বক্তব্যের আর এইসবের কথার তো আর কোনো মানে থাকবে না। এইখানে আপনাদের দলের, আপনারা কি হেরে যাবেন? আপনাদের দল কি কোনোভাবে এই জাতির স্বার্থকে যদি প্রাধান্য দেন তাহলে আপনাদের স্বার্থ কি হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে? বলছি, ইতিহাস বলছি। নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দল যতদিন নেলসন ম্যান্ডেলার নীতিকে বলে আসছে যে জাতির স্বার্থ আগে, ততদিন তারা পাওয়ারে আসছে 5 বার। আর যখন থেকে সেই দল সেই নীতি থেকে ক্ষয় হয়ে চলে যাচ্ছে, তাদের মধ্যে ভুল ঢুকে গেছে, হ্যাঁ, তারা চলে গেছে নিচে, এখন তারা ক্ষমতায় নাই। এবং এইটাও আমি জানি যে আজকে যদি ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন টিউনিশিয়ায় হয়, গানুচির এনাদা পার্টি অবশ্যই পাওয়ারবে। 2 বার পাওয়ারে আসছে, আবারও আসবে। এই কারণেই আসবে তারা জাতিকে দলের উপরে স্থান দিয়েছে, নীতির সঙ্গে কম্প্রোমাইজ করেন। ধন্যবাদ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ,
আপনারা লক্ষ্য করেছেন আমাদের মাঝে অনেক গুরুত্বপূর্ণ অতিথিবৃন্দ উপস্থিত আছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সম্মানিত ভারপ্রাপ্ত মহাসচিব জনাব বিল্লাল মিয়াজি। উপস্থিত আছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সাধারণ সম্পাদক জনাব অধ্যাপক ইকবাল হোসেন। উপস্থিত আছেন জাকপার সম্মানিত প্রেসিডিয়াম সদস্য 90-এর গণ আন্দোলনের সাবেক ছাত্রনেতা জনাব আসাদুর রহমান খান, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জননেতা জনাব মোবারক হোসেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আমির জননেতা জনাব সেলিম উদ্দিন। এরপর